হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইস্টার। ফ্রেন্ডস, আজকে আকবর বীরবলের আরও একটি দারুণ স্টোরি নিয়ে হাজির হয়েছি। আই হোপ আজকের স্টোরিটাও তোমাদের ভালো লাগবে। তো অবশ্যই এন্ড অবধি দেখো, অনেক কিছু কিন্তু শিখতে পারবে। ওকে, তো চলো দেরি না করে শুরু করা যাক। প্রথমে টাইটেল দিয়েই শুরু করি। দেখো কি লেখা আছে এখানে। টাইটেল, বীরবল ক্যাচেস দ্য থিপ, অর্থাৎ বীরবল ধরে চোরটিকে। অর্থাৎ বীরবল একটা চোর ধরেছে, সেটা সম্পর্কে কিন্তু স্টোরিটা। ঠিক আছে, বীরবল এখানে সাবজেক্ট। ঠিক আছে, ভার্ব তাহলে কোথায়? ভার্ব হচ্ছে ক্যাচেস। এখানে ইএস যুক্ত হয়েছে কারণ এখানে সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার। ঠিক আছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে মানে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস অথবা ইএস যুক্ত হয়। ওকে, তো বীরবল ধরে ফেলেছে, ক্যাচেস দ্য থিফ। থিফ মানে হচ্ছে চোর। ওকে, তারপরে দেখো, ওয়ান ডে একদিন, দ্য হাউস অফ আ রেপুটেড মার্চেন্ট হু লিভড ইন আকবরস কিংডম ওয়াজ রবড। দেখো, ওয়ান ডে একদিন, দ্য হাউস অফ আ রেপুটেড মার্চেন্ট। রেপুটেড মানে প্রসিদ্ধ, বিখ্যাত, ফেমাস বলতে পারি। রেপুটেডের জন্য আমরা সিনোনিম হিসাবে বলতে পারি ফেমাস, বিখ্যাত, বা এটার জন্য আর একটা শব্দ আছে, ওয়েল নোন বলা যেতে পারে। ওকে, বিখ্যাত, সুপরিচিত। তো একজন প্রসিদ্ধ বিখ্যাত ব্যবসায়ী, মার্চেন্ট মিন্স বিজনেসম্যান। ঠিক আছে, বিজনেসম্যান। ওকে, বিজনেসম্যান। দেখো, তো একজন প্রসিদ্ধ বিখ্যাত ব্যবসায়ীর গৃহ। দেখো এখানে একটা কমা দেওয়া হচ্ছে, দিয়ে একটা ইনফরমেশন দেওয়া হচ্ছে। এটা কিন্তু এই মার্চেন্ট সম্পর্কে একটু এক্সট্রা ইনফরমেশন দেওয়া হচ্ছে। হু লিভড, যে বসবাস করত। হু এখানে সাবজেক্ট, রিলেটিভ প্রোনাউন যেটা সাবজেক্ট হিসেবে কাজ করছে এবং এটা মার্চেন্টের জন্য এসেছে। ঠিক আছে, তো হু লিভড, যে বসবাস করত, এটা ভার্বের সেকেন্ড ফর্ম। যে বসবাস করত ইন আকবরস কিংডম, আকবরের কিংডমে অর্থাৎ রাজ্যে। আকবর, সম্রাট আকবরের রাজ্যে যিনি বসবাস করতেন, যে মার্চেন্ট, সেই মার্চেন্ট ওয়াজ রবড। সেই মার্চেন্টকে কিন্তু কি করা হলো? ডাকাতি করা হলো, ছিনতাই করা হলো, চুরি করা হলো, লুট করা হলো। ঠিক আছে, আর ও বি এই রব, রব শব্দের অর্থ হলো ডাকাতি করে নেওয়া, চুরি করে নেওয়া। ঠিক আছে, স্টিল করে নেওয়া। তো ওয়াজ রবড এখানে প্যাসিভে লেখা হয়েছে। তো এই রেপুটেড মার্চেন্টকে কি করা হলো? রব করা হলো, অর্থাৎ ডাকাতি করা হলো, লুট করা হলো। ঠিক আছে, তাহলে দেখতে পাচ্ছ এই এখান থেকে নিয়ে এই পর্যন্ত, মানে এই কমার থেকে এই কমা পর্যন্ত যে ইনফরমেশন দেওয়া হলো, এটা কিন্তু এই মার্চেন্ট সম্পর্কে বলা হলো। তাহলে এটা কিন্তু ক্লজের কাজ করছে। দেখতে পাচ্ছ এখানে সাবজেক্ট আর ভার্ব আছে। সাবজেক্ট ভার্ব বা সাবজেক্ট প্রেডিকেটের যে কম্বিনেশন, সেটাকে আমরা ক্লজ বলে থাকি। তো মার্চেন্ট সম্পর্কে বলছে এটা, মানে নাউন সম্পর্কে যে বলে সে হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে এই ক্লজটাকে আমরা কি বলবো? এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, যেটা এই মার্চেন্টের জন্য এসেছে। আশা করি বুঝতে পেরেছো। আর এখানে এই হাউস হচ্ছে মেন সাবজেক্ট, মানে হাউস অফ আ রেপুটেড মার্চেন্ট। তো এটার ভার্ব হচ্ছে ওয়াজ রবড, যেটা কিন্তু প্যাসিভ ভয়েসে লেখা হয়েছে। ঠিক আছে, রবড হচ্ছে ভার্বের এখানে থার্ড ফর্ম, আর আমরা জানি প্যাসিভ ভয়েসে থার্ড ফর্ম লাগে। ঠিক আছে, তারপরে দেখো, দ্য মার্চেন্ট সাসপেক্টেড ওয়ান অফ হিজ 5 সার্ভেন্টস। তো মার্চেন্ট, সেই ব্যবসায়ীটি সাসপেক্ট করেছিল। এটা সাবজেক্ট, ভার্ব এখানে সেকেন্ড ফর্মে আছে, সিম্পল পাস্টে লেখা হয়েছে। ওকে, তো ব্যবসায়ী সন্দেহ করেছিল ওয়ান অফ হিজ 5 সার্ভেন্টস, তার 5জন সার্ভেন্টসের মধ্যে একজনকে সন্দেহ করেছিল। তার 5জন যে সার্ভেন্টস বা দাস দাসী ছিল তাদের মধ্যে একজনকে কি করলো? সন্দেহ করেছিল। ওকে, এই ওয়ান অফ এর পরে যে নাউন বা প্রোনাউনটা আসবে সেটা কিন্তু সর্বদা প্লুরালে ইউজ হবে। ঠিক আছে, এখানে দেখো প্লুরাল আছে, মানে 5 সার্ভেন্টস আছে। ঠিক আছে, তার মানে অনেকগুলো সার্ভেন্টের মধ্যে একজন। ওকে, তো এখানে সাবজেক্ট হচ্ছে তাহলে মার্চেন্ট, সাসপেক্ট ভার্বের সেকেন্ড ফর্ম, সিম্পল পাস্ট লেখা হয়েছে। ব্যবসায়ী সন্দেহ করেছিল তার 5জন সার্ভেন্টের মধ্যে একজনকে। ওকে, তারপরে দেখো, ডেসপাইট হিজ এফোর্টস, তার প্রচেষ্টার সত্ত্বেও। কি প্রচেষ্টা? টু কোশ্চেন দেম, তাদেরকে প্রশ্ন করার, তাদেরকে প্রশ্ন করার প্রচেষ্টার সত্ত্বেও। ডেসপাইট, এই ডেসপাইট
মানে সত্ত্বেও, বাংলায় আমরা বলি সত্ত্বেও। এর আরেকটা বিকল্প আছে, আমরা বলতে পারি ইন স্পাইট অফ। দুটোর মিনিং কিন্তু সেম, ডেসপাইট অথবা ইন স্পাইট অফ, ঠিক আছে? ইন স্পাইট অফ হিজ এফোর্টস অথবা ডেসপাইট হিজ এফোর্টস, তার প্রচেষ্টা সত্ত্বেও, কোশ্চেন করার, তাদেরকে প্রশ্ন করার প্রচেষ্টা সত্ত্বেও, হি ওয়াজ আনএবল টু রিচ, তিনি পৌঁছাতে অক্ষম হলেন, আ কনক্লুশন, একটা মানে শেষ সিদ্ধান্তে বলতে পারি, একটা সমাপ্তিতে পৌঁছাতে তিনি ব্যর্থ হলেন, বা তিনি একটা সমাপ্তিতে পৌঁছাতে কিন্তু অক্ষম হলেন, ঠিক আছে? তো এখানে দেখো একটা স্ট্রাকচার আছে, এখানে দেখো প্রথমে সাবজেক্ট ইউজ হবে, তারপরে বি ভার্ব আসবে। বি ভার্ব যে কোনো হতে পারে, অ্যাম, ইজ হতে পারে, আর হতে পারে, অথবা ওয়াজ হতে পারে, অথবা ওয়্যার হতে পারে। তো বি ভার আসবে সাবজেক্টের পরে, তারপরে কিন্তু একটা আছে এবেল, ABLE, এবেল টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম, ঠিক আছে? এটার মানে কোনো কিছু করতে সক্ষম হওয়া। যেমন আমি যদি বলি আমি যেতে পারি বা যেতে সক্ষম, আই অ্যাম এবেল টু গো, ঠিক আছে? আর যদি যেতে অক্ষম হয় সেক্ষেত্রে কিন্তু আমার জাস্ট এই এবেল টু জায়গায় আমরা লিখবো আনএবেল টু, ঠিক আছে? আমি যদি বলি আমি যেতে অক্ষম, তাহলে কি বলবো? আই অ্যাম আনএবল টু গো। আমি পড়তে অক্ষম, আই অ্যাম আনএবল টু রিড। এবেল টু মানে কোনো কিছু করতে সক্ষম, আর আনএবল টু মানে কোনো কিছু করতে অক্ষম। আশা করি বুঝতে পেরেছো। তারপরে দেখো, দ্য মার্চেন্ট ডিসাইডেড টু আস্ক ফর বীরবলস হেল্প। তো মার্চেন্ট, ব্যবসায়ী, ডিসাইডেড সিদ্ধান্ত নিয়েছিল, টু আস্ক ফর বীরবলস হেল্প, বীরবলের সাহায্য নেওয়ার বা বীরবলের সাহায্য চাওয়ার। এখানে দেখো একটা শব্দ আছে আস্ক ফর, এই আস্ক ফর মানে কোনো কিছু চাওয়া, ঠিক আছে? তো বীরবলস হেল্প, বীরবলের সাহায্য, এই অ্যাপোস্ট্রফি আর এস এর একসাথে অর্থ হয় বাংলায় তোমরা জানো র অথবা এর, ঠিক আছে? এর সাথে এর সম্পর্ক জুড়ে দেয়, পজেশন বোঝায় এটা, ঠিক আছে? বীরবলের সাহায্য, ওকে, বীরবলের সাহায্য, বীরবলের সাহায্য চাইতে সিদ্ধান্ত নিয়েছিল বা চাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। দ্য মার্চেন্ট টোল্ড হিম, ব্যবসায়ীটি তাকে বলেছিল, অ্যাবাউট হিজ ডাউটস, তার এই সন্দেহগুলো সম্পর্কে, অন ওয়ান অফ দ্য সার্ভেন্টস, তার দাসদের মধ্যে বা গোলামদের মধ্যে, তার চাকরদের মধ্যে একজনের উপর যে সন্দেহ রয়েছে এই সন্দেহ সম্পর্কে বলেছিল, ঠিক আছে? অ্যান্ড হাউ হি হ্যাড ট্রাইড, এবং কিভাবে তিনি চেষ্টা করেছিলেন, টু ইন্টারোগেট বাট ফেল্ড, এবং তিনি তাদেরকে কিভাবে প্রশ্ন বা জিজ্ঞাসাবাদ করা, ইন্টারোগেট মানে, তো ইন্টারোগেট বা জিজ্ঞাসাবাদ করার যে চেষ্টা করেছিল কিভাবে, সেটাও কিন্তু তাকে বলেছিলেন, বাট ফেল্ড, এবং ব্যর্থ হলেন। এই পুরো বিষয়টা কিন্তু বললেন, ঠিক আছে? যে মার্চেন্ট তাকে বলেছিলেন, অর্থাৎ বীরবলকে বলেছিলেন কি সম্পর্কে, তার যে সন্দেহ, যে তার সেই দাসদের মধ্যে একজনের উপর যে সন্দেহ রয়েছে, সন্দেহগুলো রয়েছে, এবং কিভাবে তিনি চেষ্টা করেছিলেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করার এবং ব্যর্থ হয়েছিলেন, এই পুরো বিষয়টা কিন্তু তাকে বললেন। বীরবল listened patiently to everything and assured to help the merchant. তো বীরবল শুনলেন, পেশেন্টলি মানে ধৈর্য সহকারে, লিসেনের পরে কি প্রিপোজিশন অ্যাড হয়? টু। লিসেন টু এভরিথিং মানে সমস্ত কিছু ধৈর্য সহকারে শুনলেন। অ্যান্ড অ্যাসিওর করা মানে আশ্বাস দেওয়া, এবং আশ্বাস দিলেন, টু হেল্প দ্য মার্চেন্ট, মার্চেন্টটিকে সাহায্য করার আশ্বাস দিয়েছিলেন, ওকে? He asked the merchant to assemble all the servants for an inquiry. তো he asked তিনি বললেন, এখানে asked someone to প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম, মানে কাউকে কোনো কিছু করতে বলা। তো তিনি বললেন মার্চেন্টটিকে, ব্যবসায়ীটিকে, টু অ্যাসেম্বল মানে এক জায়গায় জড়ো করা, একত্রিত করা, অল দ্য সার্ভেন্টস সমস্ত চাকরদের এক জায়গায় জড়ো করার কথা বললেন, ফর অ্যান ইনকোয়ারি একটা ইনকোয়ারির জন্য, অর্থাৎ একটা তদন্তের জন্য, ওকে? তো বীরবল ব্যবসায়ীটিকে সমস্ত চাকরদের এক জায়গায় ইনকোয়ারির জন্য, এক জায়গায় জড়ো হওয়ার জন্য বললেন, জড়ো করার জন্য বললেন। বীরবল আস্কড দেম, বীরবল তাদেরকে আস্ক করলেন, জিজ্ঞাসা করলেন। এখানে আস্ক মানে জিজ্ঞাসা করা, ঠিক আছে?
তো এখানে ভার্বের সেকেন্ড ফর্মে আছে, এটা হচ্ছে সাবজেক্ট। তো বীরবল তাদেরকে বললেন অ্যাবাউট দ্য থেফট। থেফট মানে হচ্ছে চুরি, আর থিপ মানে চোর। থেফট এই চুরি, যে নাউন ফর্ম, মানে চুরির বিষয়ে তাদেরকে জিজ্ঞাসা করলেন। বাট দে অল ডিনাইড, কিন্তু তারা সকলেই কিন্তু ডিনাই করলো। ডিনাই করা মানে কি, ডিনাই ছিল এরকম, ডিনাই ফার্স্ট ফর্ম, ডিনাই মানে অস্বীকার করা। ডিনাইড এখানে সেকেন্ড ফর্মে লেখা হয়েছে, কিন্তু তারা সকলেই অস্বীকার করলো, ঠিক আছে, মানলো না কেউ। বীরবল সেন্সড দ্যাট ওয়ান অফ দেম ওয়াজ লাইং। বীরবল সেন্স করলেন মানে বুঝতে পারলেন বা আঁচ করলেন, যেটাকে আমরা বলি, বীরবল যেন একটু আঁচ করলেন, ফিল করলেন, দ্যাট ওয়ান অফ দেম ওয়াজ লাইং, যে তাদের মধ্যে একজন মিথ্যা কথা বলছে। লাই মানে কি, LI, লাই মানে মিথ্যা বলা, তার ING ফর্ম এটা, ঠিক আছে। সো হি ব্রট সাম স্টিক্স, তাই তিনি নিয়ে এলেন। ব্রিং মানে হচ্ছে কোনো কিছু নিয়ে আসা, এখানে সেকেন্ড ফর্ম ইউজ হয়েছে ব্রট, তিনি নিয়ে এলেন। সাম স্টিক্স কিছু লাঠি নিয়ে এলেন। অ্যান্ড গেভ ওয়ান এবং একটা করে দিলেন, টু ইচ অফ দ্য সার্ভেন্টস, প্রত্যেক চাকরকে একটা করে দিলেন। ওকে, তো তিনি কিন্তু কিছু স্টিক্স লাঠি নিয়ে এলেন এবং প্রত্যেক চাকরকে একটা করে দিলেন। হি টোল্ড দেম, তিনি তাদেরকে বললেন, দ্যাট যে দ্য স্টিক্স ওয়ার নট অর্ডিনারি, এই লাঠিগুলো কিন্তু অর্ডিনারি নয়, সাধারণ নয়, স্টিক্সগুলো সাধারণ নয়, বাট হ্যাড ম্যাজিক্যাল পাওয়ার্স, বরং কি রয়েছে, একটা জাদুময় ক্ষমতা রয়েছে, ম্যাজিক্যাল পাওয়ার্স রয়েছে। ওকে, সো দ্য স্টিক অফ দ্য থিপ would remain the same size, whereas for the others it would be shortened by 2 inches. সুতরাং বা তাই, দ্য স্টিক অফ দ্য থিপ, চোরের লাঠিটি, উড রিমেন দ্য সেম সাইজ, একই সাইজের থাকবে, একই আকৃতির থাকবে। ওকে, রিমেন মানে থাকা, উড রিমেন থাকবে, এটা পাস্টে ফিউচারে কথা বলছে, তাই উড রিমেন ইউজ করা হয়েছে, ঠিক আছে। যে চোরের লাঠিটি সেম থাকবে, একদম একই সেম সাইজের থাকবে, হোয়ারাস যেখানে বা অন্যদিকে, ফর দ্য আদার্স অন্যদের জন্য কি হবে, ইট উড বি শর্টেন্ড, এটা ছোট হয়ে যাবে। প্যাসিভে লেখা হয়েছে ইট উড বি শর্টেন্ড, এটা ছোট হয়ে যাবে, বাই 2 inches, 2 ইঞ্চি। অর্থাৎ যে ব্যক্তি চুরি করবে তার লাঠিটা কিন্তু 2 ইঞ্চি ছোট হয়ে যাবে, আর বাকিগুলোর কিন্তু সেম থাকবে। বীরবল টোল্ড দ্য সার্ভেন্টস টু গো হোম অ্যান্ড রিটার্নড দ্য নেক্সট ডে। বীরবল সার্ভেন্টদেরকে বললেন টু গো হোম, বাড়ি যেতে, অ্যান্ড রিটার্ন এবং ফিরে আসতে, দ্য নেক্সট ডে, পরের দিনে। ওকে, তো বীরবল সার্ভেন্টদেরকে বললেন বাড়ি ফিরে যেতে, আর পরের দিন ফিরে আসতে বললেন। দ্য নেক্সট ডে, পরের দিন, when the servants returned, যখন চাকররা ফিরে এলো, বীরবল asked them to show him their stick, বীরবল তাদেরকে বললেন, এখানে ask মানে তাহলে কোনো কিছু করতে বলা, asked them to show, তাদেরকে দেখাতে বললেন, him তাকে, their sticks তাদের লাঠিগুলোকে দেখাতে বললেন। ওকে, টু বীরবলস এক্সপেকটেশন, বীরবলের প্রত্যাশায়, অর্থাৎ বীরবল যেমনটা প্রত্যাশা করেছিলেন, দ্য স্টিক্স অফ দ্য 4 সার্ভেন্টস, অর্থাৎ চারজন চাকরের লাঠিগুলো, রিমেইন্ড আনচেঞ্জড, অর্থাৎ অপরিবর্তিত থাকলো। আনচেঞ্জড মিন্স অপরিবর্তিত, রিমেইন্ড থাকলো কেমন, আনচেঞ্জড অপরিবর্তিত। কেমন থাকলো, দেখো এখানে কিন্তু এটা V3 অ্যাডজেক্টিভের হিসেবে কাজ করছে, আর এটা হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম। বাট ওয়ান সার্ভেন্টস স্টিক, কিন্তু একজন চাকরের লাঠি, ওয়াজ শর্টার বাই 2 inches, ছোট হয়ে গেল, ঠিক আছে, আগের থেকে ছোট হয়ে গেল। এখানে কম্পারেটিভ ডিগ্রি ইউজ করা হয়েছে, তো ছোট হয়ে গেল আগের তুলনায়, বাই 2 inches মানে 2 ইঞ্চি ছোট হয়ে গেল, ঠিক আছে। তো চারজন সার্ভেন্টসের স্টিকগুলো কিন্তু আনচেঞ্জড রইল, কিন্তু একজন সার্ভেন্টের স্টিকটা একটু 2 ইঞ্চি ছোট হয়ে গেল। বীরবল টোল্ড দেম, বীরবল তাদেরকে বললেন, দ্যাট দ্য স্টিক ওয়াজ নট ম্যাজিক্যাল অ্যাট অল, যে লাঠিটি মোটেও, অ্যাট অল মানে কি, মোটেও কিন্তু ম্যাজিক্যাল ছিল না, জাদুময় ছিল না। দ্য কালপ্রিট মানে হচ্ছে ক্রিমিনাল, অপরাধী ব্যক্তি, কালপ্রিট হ্যাড বিলিভড, আর অপরাধী ব্যক্তি বিশ্বাস করেছিল, বীরবলস স্টোরি, বীরবলের গল্পটি, অফ স্টিক্স, এই স্টিকের গল্পটি, বিইং ম্যাজিক্যাল, যেটা
ম্যাজিক্যাল হিসাবে যে তুলে ধরা হয়েছিল, মানে স্টিকগুলো ম্যাজিক্যাল এই বলে যে গল্পটা বলা হয়েছিল, এই গল্পটা কিন্তু কালপ্রিট বিশ্বাস করে নিয়েছিল। অ্যান্ড হ্যাড কাট অফ, এবং কেটে ফেলেছিল 2 inches, 2 ইঞ্চি অফ দ্য স্টিক, ওই লাঠিটা 2 ইঞ্চি কেটে ফেলেছিল, ঠিক আছে। দ্য থিপ হ্যাড বিন ট্রাপড ইমিডিয়েটলি, তো চোরটি কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু একেবারে ট্রাপড হয়ে গেল, ফাঁদে পড়ল। বীরবল হ্যান্ডেড দ্য থিপ টু দ্য মার্চেন্ট, তো বীরবল কিন্তু হ্যান্ডেড মানে হস্তান্তর করলেন, তুলে দিলেন, হাতে তুলে দিলেন, চোরটিকে মার্চেন্টের হাতে তুলে দিলেন। অ্যান্ড এভরিওয়ান প্রেজড বীরবল, এবং সবাই কিন্তু বীরবলের প্রশংসা করলেন ফর হিজ উইট, তার এই রসিকতাপূর্ণ বুদ্ধির জন্য, ঠিক আছে, উইট। তাহলে এই গল্পের যে মরাল অফ দ্য স্টোরি কি, নীতিকথা, আ গিল্টি কনসার্নস নিডস নো অ্যাকিউজার, অর্থাৎ একটা দোষী বিবেকের, কনসার্নস মানে হচ্ছে বিবেক, একটা দোষী বিবেকের কোনো অ্যাকিউজার বা অভিযোক্তা বা ফরিয়াদি ব্যক্তির কোনো প্রয়োজন নেই। যে গিল্টি কনসাস, যার হৃদয়ে সবসময় গিল্ট কাজ করে, গিল্টি যে বিবেক, তার কিন্তু আর অ্যাকিউজারের প্রয়োজন নেই, সে নিজের ফাঁদে নিজেই পড়ে যায় কিন্তু, ঠিক আছে, নিজের বিবেকে নিজেই কিন্তু সেই ফাঁদে পড়ে যায়। ওকে, তো আ গিল্টি কনসাস নিড নো অ্যাকিউজার, একজন গিল্টি বিবেকের, একজন দোষী বিবেকের কোনো অভিযোক্তার প্রয়োজন নেই। সো বন্ধুরা, কেমন লাগলো আজকের স্টোরিটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো আবারও এরকম দারুণ দারুণ স্টোরি নিয়ে হাজির হচ্ছি তোমাদের সামনে। সবাই কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো, আর এই চ্যানেলের সাথে জুড়ে থেকো, ঠিক আছে। যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, আর একটা কমেন্ট অবশ্যই করবে, আর একটা করে লাইক করে দিও, ঠিক আছে। তো নেক্সট ক্লাসে দেখা হচ্ছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফ্রেন্ডস ফর ওয়াচিং দিস ভিডিও।